চলো না বিয়ে করে নিই এমপি সাহেব। তারপর আমরা দুজন মিলে সুখে সংসার করব। আমাদের ছোট্ট ছোট্ট দুটো বিড়ালে ছানার মতো কিউট ছানা হবে। আপনাকে আমার না খুব মনে ধরেছে। উফ, কত কিউট আপনি, পুরাই মাখন। ভরা মজলিসে এমন উদ্ভট কথাগুলো আবরারের কর্ণকর হতেই ভ্রু কুঁচকে পাশ ফিরে তাকায়। ততক্ষণে মেয়েটা তার একদম কাছে ঘেঁষে এসে দাঁড়িয়েছে। ভ্রু কুঁচকে মেয়েটার মুখ পানে চাইতেই মেয়েটা দাঁত বের করে ফোকলা হেসে বলে ওঠে, বলুন না এমপি সাহেব, বিয়ে করবেন আপনি আমায়। দেখুন, আমি কিন্তু আপনাকেই বিয়ে করব। আপনি আমায় বিয়ে না করলে আমি কিন্তু মরে যাব। আমি আম- আমি সুইসাইড করব। কিভাবে সুইসাইড করব জানেন? ইঁদুর ইঁদুর মারার বিষ খাবো। না না, কচু গাছের সাথে ফাঁসি দিব। দেখ, কচু গাছের সাথে ফাঁসি দিলে তো বেশি কষ্ট হবে। আম, কি করা যায়? আচ্ছা এমপি সাহেব, আপনি বলুন না কি করে সুইসাইড করব। আবরার দাঁতে দাঁত চেপে সামনে থাকা মেয়েটার আজব আজব কথা শুনে যাচ্ছে। চোখ মুখ যথেষ্ট গম্ভীর। তার মুখ দেখে মনে কি চলছে বোঝা বড় দায়। পুরো মজলিসের মানুষ উৎসুক চোখে আবরারের মুখ পানে চেয়ে আছে। মেয়েটার এমন এমন হাস্যকর কথাগুলো শুনে তাদের হো হো করে হেসে ওঠার কথা হলেও তারা তা করছে না, বরং সবাই ভয়ে চুপসে আছে আর মনে মনে ছোট বাচ্চা মেয়েটার জন্য প্রার্থনা করে যাচ্ছে। ফাহাদ আবরার নামটা শোনা মাত্রই যেখানে সবাই ভয়ে চুপসে যায়, যার সামনে মাথা উঁচু করে কথা বলতেও মানুষ হাজারবার ভাবে, সেই মানুষটার সামনে কি না এমন পিচ্ছি একটা মেয়ে গড়গড় করে এসব বলে যাচ্ছে। যেখানে তারা প্রতিনিয়ত তার সাথে থাকছে, তার দলের সদস্যও তার মুখ পানে চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময়ও এতটা সাহস রাখে না, সেখানে এই পিচ্চি মেয়েটা কি না এমন আজব আজব কথা বলে যাচ্ছে। সবাই ভয় পেলেও বেশ অবাক হয়ে আবরারের পানে চেয়ে আছে। হঠাৎই আবরার গম্ভীর স্বরে ধমকে উঠতেই মেয়েটা কেঁপে উঠল। সেই সাথে কেঁপে উঠল পুরো মজলিসের মানুষগুলো। স্যার আসলে ও তো পিচ্চি। আবির এগিয়ে এসে ভয়ে ভয়ে কথা শেষ করার আগেই আবরার হাত ইশারায় না করতেই আবির থেমে যায়। পেছনে ফিরে দ্রুত চলে যায় সেখান থেকে। একটু দূরে গুটি কয়েক লোকজনের সাথে কথা বলছিল ইমির। আবির কিছু বলতেই ইমির ছুটে এসে পরিস্থিতি বুঝে কিছু বলতে উদ্যত হতেই আবরার চোখ পাকিয়ে তাকায়। ইমির চুপ হয়ে যায়। সাথে সাথে আবরার ইলমির হাতজোড়া শক্ত হাতে চেপে মজলিস শেষে বের হয়ে যায়। ইমির সহ মজলিসের সবাই ভয়ার্ত চোখে তাদের যাওয়ার পানে তাকায়। ইলমি মনে মনে বলে ওঠে, ইলমি, তো তো আজ গায়া। রাক্ষস রাজা খেপে গেছে। আজ তুই শেষ রে ইলমি, আজ তুই শেষ। করুণ চোখে একবার ভাই ইমিরের মুখপানে চাই, পরপর হাতে টান পড়তে এক প্রকার দৌড়ে আবরারের হাঁটার সাথে তাল মেলায়। প্রায় আধ ঘন্টা যাবৎ গাড়িতে চুপটি করে বসে আছে ইলমি। পাশের গম্ভীর মুখে ড্রাইভ করছে আবরার নামক রাক্ষসটা। ইলমি আর চোখে পাশে তাকায়, বিড়বিড় করে বলে ওঠে, কি বিচ্ছিরি তার মুখখানা, ছ্যা। ইলমি, কি না কি এই করলার উপর ক্রাশ নামক বাঁশ খেয়ে কুপোকাত হয়েছিলে। ভাবা যায় এটা? শুধু বাহ্যিক রূপ থাকলেই কি কেউ সুন্দর হয়ে যায়? না, জীবনেও না। এই যে পাশে বসা লোকটা দেখতে কত সুন্দর, কত হ্যান্ডসাম, কত ড্যাশিং, কিন্তু তার ভেতরটা দেখো কি পরিমাণ কুৎসিত। কথাবার্তা কতটা তেতো, আস্ত একটা করলা। না, আস্ত একটা করলার বাগান। এমন করলার বাগানকে আর যাই হোক ভালো তো বাসা যায় না। নীলমি তো ভালোবাসাই যায় না। হ্যাঁ। ইলমির ভাবনার মাঝেই আবরার গম্ভীর স্বরে বলে ওঠে, নাম। ইলমি চমকায়, পরপর তুতলিয়ে বলে ওঠে, জি। আবরার পুনরায় গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, গাড়ি থেকে নাম। ইলমি ভয় পেয়ে যায়, ঝটপট গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরপর আবরারও নেমে এসে ইলমির হাত টেনে বড় রাস্তা পার হয়ে রাস্তার ওই পায়ে গিয়ে দাঁড়ায়। ইলমির হাত ছেড়ে ধবধবে সাদা পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবরার ব্যস্ত চোখে চারপাশে চেয়ে ফোন বের করে কাউকে কল লাগায়। ইলমি আশপাশ দিয়ে সামনের সাইনবোর্ডে তাকাতেই হতভম্বিত চকিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখে সাইনবোর্ডটি গোটা গোটা অক্ষরে লেখা কাজী অফিস। এখানে সকল মুসলিম দম্পতির শরীয়ত সম্মতভাবে বিবাহ এবং তালাকে রেজিস্টার করা হয়। ইলমি একবার সাইনবোর্ড তো একবার আবরারের পানে চায়। ইলমি ছোট মস্তিষ্ক বিপদে জানান দিলেই পরপর পেছন ফিরে দৌড়ে পালাতে চাইলেই আবরার তার হাত ধরে নেয়। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন, আমায় ছাড়ুন। আমি যাব না আপনার সাথে, আমি বাসায় যাব। কে শোনে কার কথা? আবরার এক প্রকার টেনে হিসড়ে কাজী অফিসের ভেতরে নিয়ে যেতে লাগে। ইলমি
পারে তো এক্ষুনি ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। রাক্ষসকে সাহায্য করতে এসে রাজকন্যা দুষ্টু রাক্ষসের হাতে বন্দী হয়ে গেল। কি করবে কিছুই ভাবতে পারল না। শুধু মনে মনে শয়তান দূর করার জন্য আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। 10 মিনিট যাবৎ কাজী অফিসে বসে আছে ইলমি। সে একা নয়, পাশে 2 হাত বুকে গুজে আবরার রাক্ষস বসে আছে। ইলমি আর চোখে আবরারের পানে চায়। গরমে রাক্ষস রাজার অবস্থা কাহিল। শ্যামবর্ণ মুখশ্রী, সাথে লম্বা নাকটা লাল হয়ে গেছে, আর তাদের চারপাশে কালো পোশাক পরা 7 জন গার্ড। কাজী সাহেব ভয়ত চোখে চশমার ফাঁক ফোকর দিয়ে একবার ইলমি তো একবার আবরার, কয়েকবার গার্ডগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করছে আর নিজের রেজিস্টার খাতায় কিছু লিখছেন। ইলমি খেয়াল করলো কাজী সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, কাপা কাপা হাতে কিছু লিখছেন। একটু আগে কাজী সাহেব কিছু বিষয় নিয়ে ঝামেলা করেছিল, এভাবে বিয়ে হয় না, মেয়ের গার্জিয়ান লাগবে, ব্লা ব্লা। আবরার ইশারায় কিছু বলতেই কাজী সাহেবকে নিয়ে 2 জন গার্ড বাইরে চলে গেল। ইলমি তো খুশিতে গদগদ হয়ে আবরারের পানে যায়, আবার আবরার গরম চোখে চাইতেই ঠোঁটের হাসি মিলিয়ে যায়। তবে সে মনে মনে খুব খুশি হয়। তার খুশিতে 1 বালতি পানি ঢেলে দিয়ে কাজী সাহেব ফিরে এসে বিয়ে পড়াতে বসে গেলেন। ইলমি কি করবে কিছুই ভাবতে পারছে না। কি এক বিপদে পড়ে গেল। বাজি জিততে গিয়ে না তার জীবনটাই শেষ হয়ে যায়। আবরারের মতো এমন রাক্ষস রাজা, এমন করলার বাগানকে না তার বিয়ে করা লাগে। এখান থেকে পালানোর কোনো রাস্তাও নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে নিলেই গার্ডগুলো এগিয়ে আসে। কাঁদো কাঁদো মুখে আবরারের পানে চাইতেই দেখে রাক্ষস রাজা তার দিকে তাকিয়ে আছে। তার অধর যুগলে ঝুলছে বাঁকা হাসি। কিছু সময় পর কাজী সাহেবের লেখালেখি শেষ হতেই কাজী সাহেব চশমা ঠিক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, নিন আম্মা, সাইনটা করে দিন। ইলমি এবার ভ্যাভা শব্দ করে কেঁদে উঠল। কাজী সাহেব হকচকিয়ে উঠলেন, পরপর কাঁপা কাঁপা গলায় বলল, আব্বা, মাইয়া কি রাজি না? রাজি না থাকলে তো বিয়া পড়ানো যাইতো না। এটা আমি কয়বার করুম না, জবরদস্তি বিয়া পড়াইতে আমি পারুম না। আবরার চোয়ালদয় শক্ত করে গম্ভীর স্বরে ইলমিকে জিজ্ঞেস করে ওঠে। এই বিয়েতে তোর মত নেই? ইলমি কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না করতেই আবরার পুনরায় বলে ওঠে, সত্যি কথা বল, এই বিয়েতে তোর মত নেই? ইলমি চমকায়, পরপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই আবরার বাঁকা হেসে বলে ওঠে, দ্যাটস গুড গার্ল, নে সাইনটা কর। খাতা এগিয়ে ইশারায় সাইন করতে বলে ইলমি কাঁদতে কাঁদতেই সাইন করে দেয়। পরপর আবরারও সাইন করতে কাজী সাহেব বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা আইনতভাবে স্বামী স্ত্রী। তালুকদার বাড়ির সামনে গাড়ি থামতেই ইলমি চমকায়, বলে ওঠে, এখানে কেন নিয়ে এলেন? আমি আমার বাসায় যাব। ভাইজান, আমার ভাইজান কোথায়? আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইলমির কথা না শোনার ভান করে নেমে যেতে নিলেই ইলমি আবরারের পাঞ্জাবি খামচে ধরে প্রচণ্ড রাগী কণ্ঠে বলে ওঠে, কথা কেন বলছেন না? ভাইজান কোথায়? ভাইজান কোথায় বলুন না। আবরার বাঁকা হাসে। পাঞ্জাবি হতে ইলমির হাত ছাড়িয়ে নিজের হাতের মুঠোয় পুরে বলে ওঠে, আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আর নিজের সদ্য বিয়ে করা বরের উপরে কেউ এভাবে রাগ দেখায়? তার চেয়ে বরং চল আমার সাথে। বলে হাত টেনে নিতেই ইলমি হাত ছাড়িয়ে বলে ওঠে, কোথায় যাব? কোথাও যাব না আমি আপনার সাথে। আপনার মতো খারাপ লোকের সাথে আমি কোথাও যাব না। কোথাও যাবি না মানে? কোথাও না গেলে বাসর কিভাবে হবে? আর বাসর না হলে বিড়াল ছানার মতো কিউট ছানা আসবে কোথা থেকে? বাই এনি চান্স তুই কি গাড়িতেই বাসর করতে চাইছিস? ইলমি, দেখ, আমি একজন সম্মানিত লোক, আমার একটা সম্মান আছে। আমি কিন্তু গাড়িতে বাসর করতে পারবো না। ছি! আবরারের এমন লাগামহীন কথাবার্তায় ইলমির কানচোরা ঝাঁঝা করে উঠল। দুহাতে কান চেপে বলে ওঠে, নির্লজ্জ মানুষ কোথাকার। ইলমি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ যেন তার সামনে আবরার নয়, আবরারের মতো অন্য কেউ। এই লোক কি পাগল টাগল হয়ে গেছে নাকি? লজ্জা করছে না আপনার? নির্লজ্জ মানুষ কোথাকার। আবরার আয়েশ করে সিটে হেলান দিয়ে চোখ বুজে বলে, হুম, একদমই না। ইলমি কিছু বলতে উদ্যত হলেই আবরার চোয়ালদয় শক্ত করে গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, চল এখন, গাড়ি থেকে নাম, আর একটাও কথা না। ইলমি কিছু না বলে রাগে গটগট করতে করতে ঝটপট গাড়ি থেকে নেমে যায়। এই লোককে বিশ্বাস নেই, আজকের পর তো একদমই নেই। অসভ্য লোক একটা। ইলমি গটাগট পা ফেলে বাড়ির ভেতরে চলে যায়। এই বাড়ির আনাচে কানাচে সবটাই তার চেনা। চেনা থাকবেই না কেন? এটা তো তার একমাত্র ফুফুর বাড়ি, আর এই রাক্ষস, এই করলার বাগান তারই ফুফাতো ভাই। ইলমি মুখ গোমরা করে সদর দরজায় পা রাখতেই কোথা থেকে 3 বাদর ইলমির ওপর ঝাঁপিয়ে পড়ে। 3 বাদর বলতে ইলমির ফুফাতো বোন
আবিরা ও তুর্না তুরফা। আবিরা ছোট চাচার যমজ মেয়ে। তুর্না নিজের চশমা ঠিক করে ইলমিকে চারপাশে ঘুরে ফিরে দেখে বলে ওঠে, আবিরা, আমরা তো হেরে গেলাম, ইলমি জিতে গেল। সত্যি ইলমি খুব সাহসী। আচ্ছা ইলমি, তোর এত সাহস কোথা থেকে হলো? তুই তো ভীতু ইলমি ছিলি। ইলমি নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু গোপন রেখে এই মুহূর্তে শক্ত হলে দাঁড়িয়ে নিজের কাঁধে নিজে ঝাড়া দিয়ে ভেঙচি কেটে দুপা এগিয়ে বলে ওঠে, আমি ভীতু কবে ছিলাম তোর না? আমি কি তোদের মতো ভীতু নাকি, যে মানুষের ভয়ে গাছের চিপায় দাঁড়িয়ে থাকবো? ইলমি, সত্যি করে বলতো, ভাইজান কি তোকে মেরেছে? কোথায় মেরেছে দেখি? ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, কি শুরু করলি তোরা? আমাকে মারবে? এই ইলমিকে মারবে? এত সাহস আছে ওনার? আজব কথা বলছিস। আর তোরা এমনি এমনি করলাকে ভয় পাস, ওনাকে এত ভয় পাওয়ার কি আছে? আজব, উনি কি বাঘ নাকি ভালুক যে ভয় পেতে হবে? আবিরা এক হাতে ইলমির মুখ চেপে ধরতে নিলেই ইলমি হাত সরিয়ে বলে ওঠে, শর্তে এখান থেকে, ঢং করবি না, বলতে দে আমায়। উনি কি বাঘ নাকি ভাল্লুক আবিরা? এত ভয় কেন পেতে হবে? কথা শেষ করে পিছু ফিরতে দেখে বুকে হাত গুজে সদর দরজায় হেলান দিয়ে চোখ মুখ কুচকে আবরার দাঁড়িয়ে আছে। ইলমি চমকে উঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে আবিরাদের দিকে তাকাতেই দেখতে পাই তিন বাদরের কেউ নেই। নিশ্চিত তখনকার মতো এখনও একা রেখে পালিয়ে গেছে। ইলমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আবিরার রুমের দিকে ছোটে। ছুটতে গিয়ে বাঁধে আরেক বিপত্তি। দিক বিদিক না দেখে ছুটতে গিয়ে ফুপু আসমা বেগমের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যায়। আরে এই মেয়ে, আসতে যাবি তো নাকি? এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? কখন এলি তুই? ইলমি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ফুপি যে কোনো একটা প্রশ্ন করবে তো নাকি? একসাথে হাজার খানেক প্রশ্নের জবাব কি করে দিব আমি? আর এখন এসেছে তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করে নিয়েও আমায় যেতে দাও। বলে দৌড়ে রুমে চলে যায়। সারাদিন ইলমি রুমে ছিল, রুম থেকে বের হয়নি আবরারের ভয়ে। তবে তুন্নাদের কাছে বলেছে তার ঘুম পেয়েছে, সে এই বেলা ঘুমাবে। আবিরা ইলমির হাবভাব বুঝতে পেরে কয়েকবার রুমে এসে বলে গেছে আবরার বাড়িতে নেই। তবুও ইলমি রুম থেকে বের হয়নি। ইলমি বাসায় চলে যাবে ইমির কল করেছিল। ইলমি ইমিরকে আসতে বলে দিয়েছে। ইমির কোনো এক গুরুত্বপূর্ণ কাজে আছে, কাজ শেষে ইলমিকে সাথে নিয়ে তারপর ফিরবে। আর ইমিরে যতক্ষণ না আসছে ততক্ষণ সে রুম ছেড়ে বের হবে না, কেননা আবরার বাসা থেকে বের হওয়ার আগে ইলমিকে টেক্সট করে গেছে, বাইরে যাচ্ছি বউ, তুই চিন্তা করিস না, ফিরে এসে বাসর করব। ইলমি নিজের মনে বিড়বিড় করে আওড়ালো, ছি, কি খারাপ বেহায় বেশরম নির্লজ্জ লোক একটা, অশুভ পুরুষ মানুষ। আপনি যে এতটাও অশুভ ঘুণাক্ষরেও টের পাইনি এমপি সাহেব। ইলমি পড়েছে এক ঝামেলায়, ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছে, জিততে গিয়ে নিজেই হেরে বসে আছে এই রাক্ষসটার কাছে। কি থেকে কি হয়ে গেল ইলমি ভেবেই পাচ্ছে না। এই বজ্জাত লোক এভাবে হুট করে বিয়ে করে নিল কেন? ভরা মজলিসে ওভাবে বলা কি শাস্তি হিসেবে এই বিয়ে? শাস্তি? শাস্তি তো অন্যরকম ভাবেও দেওয়া যেত, বিয়ে কেন? এটা কেমন শাস্তি? সে যাই হোক, মিলিয়াপুর কি হবে এখন? ঘড়িতে দুপুর 3:25। এই ভ্যাবসা গরম সারাদিনের কাঠফাটা রোদের পর উত্তপ্ত শহরটাতে দীর্ঘদিন পরে বৃষ্টির দেখা মিলল। তবে যেন বৃষ্টি নয়, একদম তুমুল ঝড়। নিমেষে তাপমাত্রা কমে গেল। চারপাশের তুমুল বেগে ঝড় তার সর্বোচ্চ শক্তিতে তাণ্ডব চালাচ্ছে। ইলমি আবিরা ঘুমাচ্ছিল। বৃষ্টির শব্দে নিমেষেই ঘুম ছুটে গেল ইলমির। ঝটপট বিছানা ছেড়ে জানালার কাছটায় গিয়ে জানালা ঘেঁষে দাঁড়ালো। বাইরে ঝোড়ো হাওয়ায় বড় বড় গাছগুলো হেলে দুলে পড়ছে তো আবার উঠে দাঁড়াচ্ছে। এ যেন হাওয়া আর গাছগুলোর মধ্যে নীরব যুদ্ধ চলছে। কে কাকে হারাতে পারে, কে টিকে থাকতে পারে, ইলমি বাইরের সেই নীরব যুদ্ধে নীরব দর্শক হয়ে সবটা দেখে যাচ্ছে। জানালা ভেদ করে বিন্দু বিন্দু জলরাশি তার চোখে মুখে ছিটকে পড়েছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। প্রায় 15 মিনিট পর ঝড় কমে গেল, তবে আগের ন্যায় বৃষ্টি হচ্ছে। আবিরা, এই আবিরা, উঠ না, চল না বৃষ্টিতে ভিজি। উফ, কতদিন পর বৃষ্টি হচ্ছে বাইরে আবিরা, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। এই ভাইয়া, উঠ না। আবিরা পিট পিট চোখে চেয়ে চোখ মুখ কুচকে বলে, ঘুমাইতে দে, ইলমির বাচ্চা কলমি, ডাকবি না একদম। ইলমি অসহায় গলায় বলল, উঠ না আবিরা, আমার সোনা বোন, চল না একটু ভিজি। এই আবিরা, আবিরা। কে শোনে কার কথা? বৃষ্টি পেয়ে ঘুমের রানী আবিরা যেন ঘুমের রাজে পাড়ি জমিয়েছে, তার কোনো হেলদোল নেই। ইলমি মুখ গুমড়ে চোখ মুখ কুচকে বিছানায় বসে রইল।
কিছুক্ষণ পর পর একা একা পা চালালো বাইরের দিকে। রুম থেকে বের হয়ে তার আবরারের কথা মনে পড়ে যায়। মনে করতে ইলমি ভয় পায়, শঙ্কা হয়। নিজেকে সাহস দিয়ে ফিসফিস করে নিজে মনে বলে ওঠে, উনি তো বাসায় নেই, নিশ্চয়ই এখনো আসেনি। আরে চিল ইলমি, এত ভয় পাওয়ার কি আছে? উনি কি বাঘ নাকি ভাল্লুক, কোনটা? অবশ্য বাঘ ভাল্লুক না হলেও একজন রাক্ষস উনি। উনি একজন রাক্ষস রাজা। বলেই নিজ মনে হাসতে হাসতে ছাদের দিকে পা বাড়ায়। ইলমি ছাদের মাঝখানটায় রাখা দোলনায় বসে বৃষ্টিতে ভিজছে। দীর্ঘদিন পর বৃষ্টি পেয়ে ইলমি খুশিতে আত্মরা হয়ে নাচতে শুরু করলো। বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা। প্রায় 20 মিনিট যাবৎ বৃষ্টিতে ভিজে চলেছে ইলমি। এ বাড়িতে তার আম্মা নেই, আব্বাজান নেই, কেউ নেই যে তাকে বকবে, বৃষ্টিতে ভিজতে বারণ করবে। আসমা বেগমও দেখেননি ইলমিকে বৃষ্টিতে ভিজতে। এতে যেন ইলমির বৃষ্টিতে ভেজার শখ 16 কলা পূর্ণ হলো। ইলমির খুশি কে দেখে, খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। তবে মাঝে মাঝে দু একটা হাঁচিও দিয়ে চলেছে। প্রায় কিছুক্ষণ পরে কোমরে কারো স্পর্শ পেতেই চমকে ওঠে ইলমি। কেঁপে উঠল বৃষ্টিতে ভেজা হিমশীতল ছোট্ট দেহখানা। পরপর ছিটকে সরে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পাই আবরার ভ্রুকুচকে তাকিয়ে আছে। আবরার ছাদে এইমাত্র এসেছে। সাদা পাঞ্জাবিতে ফোঁটা ফোঁটা বৃষ্টির ছাপ দেখেই বোঝা যাচ্ছে। ইলমি ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। পরপর নিজেকে ভালোভাবে পরখ করে নেয়। দেখতে একদম বাজে লাগছে। বৃষ্টিতে ভিজে জামা ওড়না শরীরে লেগে গেছে। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। লজ্জা ভয়ে ইলমির মরে যেতে ইচ্ছে করছে। কি দরকার ছিল এত সময় বৃষ্টিতে ভেজার? আর এই লোকটারই বা কেন এখনই ছাদে আসা লাগবে? বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই কথাটার মানে ইলমি হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইলমি মনে মনে ছাদ থেকে পালানোর চিন্তা এঁটে নেয়। আবরার গম্ভীর মুখে ইলমিকে পরখ করে নিচ্ছে। ইলমি দিক বিদিক ভুলে ছাদ থেকে পালাতে দৌড় দিতেই পা পিছলে পড়ে যেতে নিতেই আবরার ধরে নেয়। আবরার ভ্রুকুচকে বলে, পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস ইলমি? বরের সাথে বৃষ্টিতে ভিজবি না? কি রোম্যান্টিক ওয়েদার! আমরা নিউলি ম্যারিড কাপল, ওয়েদারটা কিন্তু জোস, কি বলিস? আমাদের জন্য একদম পারফেক্ট, তাই না? ইলমি অসহায় গলায় বলল, ছাড়ুন, আমি নিচে যাব। আরে আমি তো আমার বউয়ের সাথে ভিজতে গেলাম। নতুন নতুন বিয়ে করেও বরকে রেখে একা একা বৃষ্টিতে ভিজতে লজ্জা লাগছে না তোর? এই তুই বৃষ্টিতে ভিজতে এসেছিস কার অনুমতি নিয়ে? আমার অনুমতি নিয়েছিস? জানিস না বরদের অনুমতি ছাড়া কিছু করতে হয় না? আবরারের কথা শেষ করার আগেই ইলমি আবরারের মুখ বরাবর হাঁচি দিয়ে ওঠে। আবরার সাথে সাথে চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয়। ইলমি নিজের কাজে নিজেই হতভম্ব। দাঁত দিয়ে জিভ কাটে। পরপর উত্তেজিত হয়ে বলে ওঠে, সরি, আসলে বলে নিজের ওড়না টেনে মুখ মুছে দেয়। আবরার ইলমির হাত শক্ত হাতে চেপে গম্ভীর স্বরে বলে ওঠে, চল আমার সাথে। ইলমি কাঁপা কাঁপা গলায় বলে। আবরার বাঁকা হাসে। এর মাঝেই ভুলে গেলি তোর না বিড়াল ছানার মতো কিউট ছানা চাই, তার বন্দোবস্ত করতে? চল। বলে হাত টানতেই ইলমি ভ্যাভা করে কেঁদে ওঠে। আবরার বাজখাই গলায় বলে ওঠে, ন্যাকামো করবি না একদম, চল আমার সাথে। ইলমি কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, আমার ভুল হয়েছে ভাইয়া, আমি আর জীবনেও এমন করব না। ভুল যখন তুই করেই ফেলেছিস তার মাসুল তোকে সারা জীবন ভরেই দিয়ে যেতে হবে ইলমি। আবারও ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। বৃষ্টিতে ভেজা থাকায় এবার ইলমির প্রচুর শীত লাগছে, তার সাথে ঠান্ডা জ্বর ফ্রি। শীতে ইলমির শরীর গোলাপি ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। ইলমি এবার অসহায় গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, এবারের মতো মাফ করে দিন প্লিজ, আর জীবনেও এমন ভুল হবে না, আমি কথা দিচ্ছি। ইলমির কথা শেষ হওয়ার আগেই আবরার ইলমির বৃষ্টিতে ভেজা গোলাপি অধরজোড়ায় ঠোঁট চেপে ধরতেই ইলমি হতভম্ব হয়ে যায়। পরপর ঘটনা বুঝে সরে যেতে নিলেই আবরার শক্ত হাতে ইলমির কোমর জড়িয়ে নেয়। আবরারের স্পর্শে ইলমির সারা শরীরে শীতল হাওয়া বয়ে যায়। পরপর কেঁপে ওঠে তার দেহখানা। ইলমি নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করা সত্ত্বেও আবরারের শক্তির সাথে পেরে ওঠে না। আবরারের বলিষ্ঠ দেহখানা বিন্দুমাত্র নিজের থেকে দূরে সরাতে পারে না। কিছুক্ষণ পর আবরার নিচ থেকে ইলমিকে ছেড়ে নিচে চলে যেতে যেতে গম্ভীর স্বরে বলে ওঠে, আমার বাড়িতে যেন তোকে না দেখি, তোর মতো মেয়ের মুখটাও আর দেখতে চাই না আমি। ফাহাদ আবরারকে নিয়ে মজা করার মজা এবার হাড়ে হাড়ে টের পাবি। বলে গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল। ইলমি অপমান লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে ধপ করে ছাদের মাঝখানটায় বসে রইল। রাত 8টা। ঝড় বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। রাতের মেঘলা আকাশে আবছা আলোয় মিটিমিটি জ্বলছে দু একটা তারকা রাজ।
চাঁদচাপোথায় মেঘের সাথে লুকোচুরি খেলাতে ব্যস্ত। সাধারণত এর সময়টাতে শহরটা কোলাহলপূর্ণ থাকলেও আজ তেমনটা নেই। ঝড় বৃষ্টির তাণ্ডবে চারপাশটা লোকালয় শূন্য হয়ে গেছে। এমন বৃষ্টিময় দিনে বাসা হতে বের হতেই বা কে চায়? মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে কতই না পজিটিভ, নিজেদের যান বাঁচাতে কত কিছুই না করে থাকে। অথচ এত এত কিছুর মধ্যে তারা ভুলে যায় পৃথিবীতে তার অনন্তকালের জন্য আসেনি। একদিন না একদিন তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বোকা মানবজাতি মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টাই না করে, অথচ তারা জানে, এমনকি মানেও, তাদের এই জীবনের সব থেকে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। সেটা আজ হোক বা কাল, মৃত্যু তাদের জন্য অপেক্ষারত রয়েছে। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রতিদিনের তুলনায় আজ শহরটাতে নেই কোনো কোলাহল। চারপাশে শুনশান নীরবতা থেকে 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 ঝিঝি পোকারা গান গাইছে। ইলমি নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। আসমা বেগম নিজ হাতে খাবার খাইয়ে ওষুধ খাইয়েছেন। ইলমিকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। মেয়েটা তার চোখ ফাঁকি দিয়ে কখন বৃষ্টিতে ভিজতে চলে গেছে তিনি টেরই পেলেন না। ভাগ্যে ছেলেটা দেখে নিয়েছিল, না হলে মেয়েটা নির্ঘাত ওখানেই পড়ে থাকতো। কি হতো তখন ভাবা যায়? জ্বরে পড়ে কী সব আবোল তাবোল বলছে মেয়েটা। আবিরা, হ্যাঁ মা বলো। ইলমির পাশেই বসেছিল মেয়েটা। নিজের কাছেই খুব খারাপ লাগছে, তখন যদি ইলমির ডাকে তার ঘুম ভাঙতো, মেয়েটা এভাবে ভিজতে পারত না, আর না এমন জ্বরে পড়তো। ইলমির পাশে থাক কিছুক্ষণ, আমি কিচেন থেকে আসি। আহারে, আমার জান বাচ্চাটা কতটা অসুস্থ হয়ে গেছে। বলে ইলমির উত্তপ্ত কপালটায় ঠোঁট ছোঁয়ালো আসমা বেগম। তারপর রুম থেকে বের হয়ে গেলেন। ইলমি জ্বরের করে অস্পষ্ট স্বরে তখন থেকে বলে যাচ্ছে, আপনি একটা রাক্ষস, একটুও ভালো না আপনি। আমি চলে যাব, বাজে লোক একটা। জ্বরের করে কি বলছে কিছুই বুঝতে পারছে না আবিরা। ইলমিকে কয়েকবার ডেকে জিজ্ঞেস করতেও ইলমি স্পষ্টভাবে বলছে না। আবিরা দ্রুত মাকে ডাকার জন্য নিচে চলে যায়। রুমটায় ডিম লাইটের আবছা আলোয় আলোকিত। আবরার ধীর পায়ে এসে ইলমির পাশটায় বসলো। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার কি হাল! অসুস্থতা পুরো কাবু করে নিয়েছে মেয়েটাকে। ডিম লাইটের হলদে আলোয় মেয়েটার শুকিয়ে একটুখানি হয়ে যাওয়া মুখটা দেখা যাচ্ছে। জ্বরের করে অস্পষ্ট স্বরে কি যেন বলছে মেয়েটা। আবরার ইলমির জ্বরে উত্তপ্ত হওয়া বাম হাতটা নিজের হাতের মুঠোয় পুরে ঠোঁট ছোঁয়ালো। তারপর কিছুটা ঝুঁকে ইলমির কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর সরে আসতে নিলেই ইলমি আবারও অস্পষ্ট স্বরে বলে উঠল, আপনি একটা রাক্ষস। আবরার ধীর কণ্ঠে বলল, আর তুমি মিষ্টি রাজকন্যা। একটুও ভালো না আপনি। সবটুকু খারাপ। আমি চলে যাব। আবরার ইলমির হাতটা শক্ত করে ধরে বলে উঠল, জীবনেও না। তুমি আমার, তুমি এই আবরারের। শোনো মেয়ে, তোমার ভবিতব্যই যে আমি এই আবরার। সম্পূর্ণ তুমিটাকে আমার এই আবরারের নামে দলিল করে নিয়েছি। যেতে চাইলেও যাওয়ার পথ যে নেই মেয়ে। বাজে লোক একটা। যদি বাজে হই তবে তোমার জন্যই। সব দায় ভার তোমার। এইটুকুরি বাচ্চা একটা মেয়ে আবরারকে তোমার বিরহের অনুদে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছ। কত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি জানো তুমি? জানবে কিভাবে? আবরারের মনের খোঁজ কি তুমি রাখো? কত শতবার মনকে বুঝিয়েছি, নিজেকে কন্ট্রোল করেছি। আমার সমস্ত চেষ্টায় জল ঢেলে দিয়েছ তুমি। আবরারকে জ্বালানোর শাস্তি তো তোমাকে পেতেই হবে চড়ুই। আবরার মুচকি এসে কিছুক্ষণ ইলমির পাশে বসে থাকে। ইলমি নড়ে চড়ে উঠতেই আবরার ইলমির কপালে হাত রাখে। জ্বর নেমে গেছে অনেকটা। ইলমির গায়ের কাঁথা টেনে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এদিকে ইলমি গভীর ঘুমে তলিয়ে আছে। সে কিছুই জানল না আর না শুনল। সকাল 9টা। জ্বর কমে গেছে ইলমির, তবে মাথাটা ভীষণ ভার ভার লাগছে। পিট চোখে চাইতেই নিজের মাথার পাশের ফুপু আরেক পাশে আবিরাকে দেখতে পায় দুজনেই ঘুমাচ্ছে। ইলমি মাথায় হাত দিয়ে উঠে বসতেই আসমা বেগমের ঘুম ছুটে যায়। আসমা বেগম ইলমির কপালে হাত রাখেন। জ্বর কমে গেছে, তবে মেয়েটার চোখে মুখে অসুস্থতার ক্লান্তির ছাপ স্পষ্ট। আসমা বেগম অসহায় স্বরে বলেন, কেন ভিজতে গেলি ইলমি? একটুও কথা শুনিস না তুই? কতটা চিন্তায় পড়ে গেছি জানিস তুই? ইলমি হাসার চেষ্টা করে ফুপুকে জড়িয়ে আহ্লাদের স্বরে বলে, ফুপু ঠিক আছি আমি, চিন্তা করো না তো। দেখো দেখো, জ্বর একদম নেমে গেছে, একটুও জ্বর নেই। হয়েছে। এমন ছেলে মানুষই আর একদিন করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো বলে দিলাম। বাদর মেয়ে।
ইলমি শব্দ করে হেসে উঠতেই আবিরা তড়িঘড়ি করে উঠে বসে। ইলমিকে এভাবে হাসতে দেখে ভ্রু কুচকে বলে, কি রে কলমি, এভাবে পাগলের মতো হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? আজব। ইলমি কিছু বলল না, বরং মুখ গোমরা করে ফুপুকে জিজ্ঞেস করলো, ভাইজান কোথায় ফুপু? কালকে ভাইজান আসেনি? ইমির সারা রাত এই রুমে জেগেছিল ইলমি। বোনের অসুখে যেন নিজেই অসুস্থ হয়ে পড়েছিল। এই তো ভোর রাতে রুমে পাঠিয়েছি। ছেলেটা সারাদিন কতটা ব্যস্ত ছিল। ইলমির মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ভাইজানের কত কষ্ট হলো। ভাইজান যেমন ওর কষ্ট সহ্য করতে পারে না, তেমন ইলমিও পারে না। ড্রয়িং রুমের সোফায় এক হাতে চা আর এক হাতে খবরের কাগজ নিয়ে বসেছেন ইমরুল তালুকদার। চোখে তার মোটা ফ্রেমে চশমা, চোখ মুখ ভীষণ গম্ভীর। ইলমি তার ফুপাকে দেখে ভীষণ ভয় পায়। একদম সিরিয়াস টাইপের লোক। বলে না, বাপ গা গুনে বেটা। আবরার হয়েছে বাবার একদম জেরক্স কপি, বরঞ্চ বাবার থেকে এক কাঠি ওপরেই। এই বাড়িতে ইমরুল তালুকদার আর আবরারকে দেখে সবাই ভয় পায়। এই দুজনের কথার ওপর কেউই কথা বলতে পারে না। এমনকি ইনামুল তালুকদার আবরারের ছোট চাচাও নয়। আবরার ভোরবেলা বাড়ি থেকে বের হয়েছে, এই মাত্রই ফিরল। ইলমি কেবলই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। আবরার সদর দরজায় হালকা ঝুঁকে জুতোর ফিতা খুলেছে। ইলমি আর চোখে সেদিকেই তাকায়। শ্যামবর্ণ আবরারকে দেখে কিছু মুহূর্তের জন্য চোখ আটকে যায়। লম্বাটে দেহ, লম্বা চড়া সুটাম পুরুষালী দেহের অধিকারী আবরার। শক্ত চোয়াদয়ে খোঁচা খোঁচা দাড়ি যেন আবরারের সৌন্দর্য শতগুণে বৃদ্ধি করেছে। আচ্ছা, পুরুষ মানুষ এত সুন্দর হবে কেন? এই সুদর্শন পুরুষটা ইলমির, শুধুই ইলমির। নিজের বলা কথায় নিজেই বেশ অবাক হলো। ইলমি পরপর নিজ মনে আওড়ালো। ইলমিকে এভাবে তাকাতে দেখে আবরার ভ্রু কুচকে ফেলে। আবরার চাইতে দুজনের চোখাচোখি হয়ে যায়। ইলমি থতমত খেয়ে যায়। তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নেয়। বাজে একটা লোক। কালকের কিছুই ভোলেনি ইলমি। খারাপ লোক। ইলমি যে কেন বারবার এমন বাজে লোকের ওপর চোখ আটকে যায় কে জানে। ইলমি কখনোই এই রাক্ষসকে ভালোবাসে না, কখনোই না। এমন লোককে তো কখনোই না। আবরার ইলমির পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ইলমির ভাবনার মাঝেই ইমরুল তালুকদার গম্ভীর স্বরে ছেলেকে ডেকে ওঠেন। আবরার ব্যস্ত পায়ে সেদিকে যায়। ইলমি, আবিরা, তুন্না, তুরফা নাস্তা করছিল। আসমা বেগম, হিমি বেগম অন্যমনস্ক হয়ে মেয়েগুলোকে টুকটাক এগিয়ে দিচ্ছিলেন, কেন তাদের সমস্ত মনোযোগ সোফায় বসা দুজন রিমোটের দিকে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। আবরার নিজের মনে ফোন ঘাটছে। ইমরুল তালুকদার আয়েশ করে চায়ে চুমুক দিয়ে চায়ের কাপটা ট্রি টেবিলে রাখলেন। কিছু মুহূর্ত পর ইমামুল আর ইমির চলে এলো সেখানে। ওরা দুজন আসতেই ইমরুল তালুকদার নড়ে চড়ে বসলেন। ছেলেটা তার ভীষণ রাগী, স্ট্রং পার্সোনালিটির, এমনকি তার থেকেও গম্ভীর। ইমরুল তালুকদারের মতো মানুষটাও কিনা ছেলেকে ভয়, কথাটা শুনলে বাইরের মানুষ ইমরুল তালুকদারকে ভয় না পেয়ে তাকে নিয়ে হেসে বেড়াবে। কথাটা বললে ছেলে কি রিয়াকশন দেবে সেটা ভেবে গলা শুকিয়ে যাচ্ছে তার। ইমামুল তালুকদার নীরবতা ভেঙে গলা খেকারে দিয়ে বলে উঠলেন, ভাইজান কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ, গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন, সৈকত চাচ্ছিল তোমার আর মিলির এঙ্গেজমেন্টের ডেটটা এগিয়ে দিতে, আর আমি তোমার ছোট চাচার সামনে শুক্রবার ডেট ফিক্স করে দিয়েছি একবার। আসমা বেগম, হিমি বেগম চৌকিতে একে অপরের মুখ চাওয়াচাই করে না জানি এখন কি হয় বাবা ছেলের মাঝে। ইমরুল তালুকদার কথাটা বলেই থামলেন। ছেলের দিকে তাকিয়ে ছেলের মতিগতি বোঝার চেষ্টা করলেন, তবে ছেলে তার কোনো কথা শুনেছে বলে মনে হচ্ছে না। যদি শুনতেই পেত তাহলে এভাবে চুপচাপ বসে থাকা ছেলে আপাতত আবরার নয়। আবরার সেই আগের মতোই ফোন নিয়ে ব্যস্ত। ইমরুল তালুকদার ভ্রুকুচকে ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরার ফোনে চোখ রেখে শান্ত স্বরে বলে উঠল, বিয়ে করে নিয়েছি আমি, আর এখানে কিনা এঙ্গেজমেন্টের কথা বলা হচ্ছে। ইমরুল তালুকদার সহ উপস্থিত সবাই বেশ অবাক চোখে আবরারের দিকে চাইল। মানে? বিয়ে করে নিয়েছি আমি। ইমরুল তালুকদার সহ উপস্থিত সবাই চকিতে একে অপরের মুখ চাওয়াচাই করে। ইমলি চোখ বড় বড় করে আবরারের দিকে চায়, তারপর গলায় খাবার আটকে যেতেই খুসখুস করে কেসে ওঠে। আসমা বেগম তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দিতেই একদমই পানিটুকু শেষ করে ফেলে। ইমরুল তালুকদার মনে মনে ভাবেন তার ছেলে কোনো কারণ ছাড়া কখনোই কিছু বলবে না নিশ্চয়ই। ফাজলামি করার মতো ছেলে আবরার নয়। সে যখন বলেছে বিয়ে করে নিয়েছে তাহলে নিশ্চয়ই বিয়ে করেছে, কিন্তু কাকে বিয়ে করেছে? আর যদি সত্যিই বিয়ে করে থাকে তাহলে সে বন্ধু সৈকতকে কি বলবে, আর মিলি মেয়েটাকেই বা কি বলবে? সে তো কথা দিয়েছিল। আসলে তারই ভুল হয়েছিল।
তার বোঝা উচিত ছিল। সে যদি ইমরুল তালুকদারের হন তাহলে তার ছেলে আবরাল তালুকদার তার থেকে এক কাঠি ওপরে। ছেলের এমন হেয়ালিপনায় রেগে ধমকে বলে উঠলেন তিনি। বসা থেকে দাঁড়িয়ে রাগী স্বরে বলে ওঠেন, ফাজলামি করছো? বিয়ে করছো মানে? কাকে বিয়ে করছো তুমি? আবরার এবার ফোনটা পকেটে পুরে স্বাভাবিক স্বরে বলে ওঠে, তুমি ভালো করেই জানো আবরার ফাজলামি করার মতো ছেলে নয়। হ্যাঁ, বিয়ে করেছি। আবরারের সহজ স্বীকারোক্তি। কাকে বিয়ে করছো? তোমার বউ কোথায়? আবরার আর চোখে ইলমির দিকে চায়। সবার চোখের আড়ালে ইলমিকে চোখ টিপে বাঁকা হেসে বলে ওঠে, আমার বউ তো আমার চোখের সামনেই বাবা। সারাদিন তালুকদার বাড়িতে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমার বউ আর তোমরা দেখতে পাচ্ছ না? চোখে সমস্যা হয়েছে তোমাদের? ডাক্তার দেখাতে হবে নিশ্চয়ই। ইলমির চোখ জোড়া কোটর হতে বের হওয়ার উপক্রম। চোখ বড় বড় করে আবরারের দিকে চায়। খাওয়া রেখে খট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। বলে বসে, এ লোকের স্বভাবটা এমন ছিল না। দিন দিন এমন নির্লজ্জ কেন হচ্ছে লোকটা? ছোটকাটা পুরুষ মানুষ। তিনি কি আসলেই আবরার ভাই, নাকি ওনার মতো দেখতে অন্য কেউ? ইমরুল তালুকদার রাগে গড়গড় পায়ে ড্রয়িং রুম ত্যাগ করলেন। আসমা বেগম খুশিতে গদগদ হয়ে ছেলের কাছে চলে যায়। তুর্না, তুরফা, আবিরা এই মুহূর্তে অবাক চোখে ইলমির অস্বাভাবিক আচরণ দেখতে ব্যস্ত। ইলমির হঠাৎ কি হলো? এমন থতমত খেয়ে এমন পাগলের মতো উঠে গেল কেন? আমিও তাই ভাবছি। কোথাও আবার ইলমি আমাদের সেই গোপন ভাবি না তো? শোন কি হয়েছে, কাল আবরার ভাইয়া ইলমির হাত ধরে ইলমির পাশে বসে থাকতে দেখেছি জানিস? নয় হ্যাঁ, তোরাই বল। আবরার ভাই কেন ইলমিকে চুমু খাবে? কি? চেঁচিয়ে বলার আগে তুর্না আবিরার মুখ চেপে বলে ওঠে, আরে কি করছিস? আস্তে ভাই, ভাইজানরা শুনে ফেললে তো। শোন, কাল আবরার ভাইকে দেখেছি ইলমিকে চুমু খেতে। আমার মনে হয়েছিল আমি জেগে জেগে স্বপ্ন দেখছি বোধহয়। পরে দেখলাম না, এটা স্বপ্ন না, এটা বাস্তব ছিল আবিরা। এখন আমার তো মনে হচ্ছে ইলমি বোধহয় সেই ভাবি, বুঝলি? আরবার ভাইজান আর চুমো? কি সব বলছিস তোর? না মাথা ঘুরে যাচ্ছে আমার, পাগল পাগল লাগছে নিজেকে। নিজেদের মাঝে এই গবেষণা বাদ রেখে ইলমির বাচ্চা কলমিকে গিয়ে চেপে ধরি, চল, সব জানতে পারবা। চল চল। তিনজন আধঘাট বেঁধে রুমের দিকে ছুট লাগায়। হিমি বেগম পেছন থেকে ডাকে খাবার শেষ করার জন্য। কে শোনে কার কথা? এভাবে খাবার রেখে রুমে চলে এলি কেন ইলমি? ইলমি থতমত খেয়ে যায়, অসহায় চোখে তিনজনের দিকে চায়। তিনজনের চাহনিতে জিজ্ঞাসা। ইমলিকে ঘিরে দাঁড়িয়েছে তিনজন, যেন তারা তিনজন গোয়েন্দা আর ইলমি অপরাধী। ইলমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইলমি আমতা আমতা করে বলে, খাওয়া তো শেষ, তাই। শুধু তাই নাকি? অন্য কিছু? কলমি মানে অন্য কিছু কি হতে যাবে আজব? কোথাও তুই সেই গোপন ভাবি না তো ইলমি? কি চলে তোর আর আবরা ভাইজানের মাঝে? কি চলে মানে? তোদের ওই রাক্ষস বজ্জাত খাটাস শয়তানের হাড্ডি লুচ্চা করল্লা সেই ভাইজানের সাথে আমার কি করে চলবে? আর কিছু বলার আগেই কেউ দরজায় কড়া নাড়ে। হকচকিয়ে ওঠে চারজন। তারপর দরজায় তাকাতেই আবরারকে দেখতে পাই। এমন সময় আবরারকে এখানে কেউ আশা করেনি। চারজন হতভম্বিত চকিত হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করে মেকি হাসে। আবরার হাত ইশারায় রুম থেকে বের হয়ে যেতে বললেই তিন বোন তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায়। ইলমির হয়েছে যত জ্বালা। যখনই একটু একটু কিছু বলে তখনই রাক্ষস বান্ধে সে হাজির। এবার ইলমির কি হবে? কে বাঁচাবে এই রাক্ষস রাজার হাত থেকে? আবিরাদের সাথে ইলমির সহ বের হতে নিলেই আবরার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, তোকে যেতে বলেছি আমি। চারজনে কেঁপে ওঠে। ইলমি থেমে যায়। অসহায় চোখে আবিরাদের যাওয়ার পানে চায়। চিবুক গলায় নিয়ে আর চোখে আবরারের মুখ পানে তাকাতেই দেখতে পায় আবরার রাগী চোখে তার দিকে তাকিয়ে ভয়ে ইমলির প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে যায় যায় অবস্থা। রুম থেকে পালানোর ধান্দা আটকাতেই আবরার শব্দ করে রুমের দরজাটা বন্ধ করে দেয়। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। ইলমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় ভয় চোখে আবরারের দিকে তাকাতেই দেখে আবরার দু হাত বুকে গুজে চোখ পাকিয়ে শটান দাঁড়িয়ে ইলমির দিকে তাকিয়ে আছে। ইলমি ভয়ে ঝটপট চোখ নামিয়ে আমতা আমতা করে বলে ওঠে, সরি। ইলমি কথা শেষ করার আগেই আবরার গম্ভীর স্বরে ধমকে ওঠে, বলে উঠল, জাস্ট শাট আপ।